জামাত কি করেছে, তার রাজনৈতিক স্বকীয়তাকে দিয়ে সে আওয়ামী লীগের মাধ্যমে মিশে গিয়েছে। এবং আওয়ামী লীগকে চূর্ণ বিচূর্ণ করবার ক্ষেত্রে, আজকে আওয়ামী লীগের এই অবস্থাকে দাঁড় করাবার ক্ষেত্রে রাজনীতিহীনতা একটা দায়ী। দ্বিতীয়ত জামাতের কৌশল। জামাত তাদের অন্দর মহল পর্যন্ত প্রবেশ করেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে। অর্থাৎ আওয়ামী লীগ যেটা করেছিল, আওয়ামী লীগ তার তৃণমূলকে বাদ দিয়ে কতগুলো মহাজনকে নিয়ে এসেছিল, বিভিন্ন পদে বসিয়েছিল পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে। ছাত্রলীগ হতে শুরু করে সব জায়গায় যে মহাজনদেরকে তারা নিয়ে এসেছিল, তারা মহাজন ছিল না, তারা ছিল অন্য দলের এজেন্ট। সেই এজেন্টরা আওয়ামী লীগকে চুরমার করেছে এবং বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট হয়েছে আওয়ামী লীগের পরিকল্পনার অভাবে। তারা ভোটবিহীন তিনটা সংসদ পার করেছে এবং সেটাই তাদের জন্য কাল হয়েছে, বাংলাদেশের জন্য কাল হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাল হয়েছে। এবং এই খেসারত বাংলাদেশ কতদিন বহন করবে সেটা আমরা জানি না। হাফিজ আল আসাদ, আপনারা দুইজনই এবং তানভীর হায়দার দুজনই আপনারা বলছেন যে আসলে তৃণমূলে কোথাও সমস্যা নাই, সমস্যা হচ্ছে উপরে হাই লেভেলে, হাই কমান্ডে। তো আপনাদের কথা, আপনাদের চাওয়া, আপনাদের আকাঙ্ক্ষা হাই কমান্ড কি শুনতে পায়? তানভীর হায়দার। দেখেন, বিষয়টা হচ্ছে বাংলাদেশে একটি চূড়ান্ত সত্য কথা বলি আছে, 71কে বাদ দিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল স্ট্যান্ড করতে পারবে, ইটস ইম্পসিবল। এটাকে যদি কেউ বিশ্বাস করাতে বলেন, সাময়িক তৃপ্তি হয়তো ঢেকুর গিলতে পারে, বাট 71কে অস্বীকার করে বাংলাদেশের কোনো রাজনৈতিক বলয় বাংলাদেশে গড়ে উঠবে না, এটা হচ্ছে চূড়ান্ত সত্য। আমি যেটা হচ্ছে যে হাইকমান্ডের যে বিষয়টা আছে, হাইকমান্ড ডেফিনেটলি তৃণমূলের কথা শুনতে হবে। যদি না শুনে থাকেন, এত বছর 54 বছরে যে ভুলভ্রান্তি গুলো হয়েছে, হয়তো তৃণমূলের কথা না শোনাতে ভুলভ্রান্তি হয়েছে, এটা উভয় দলের জন্য, বিএনপির জন্য যেমন সত্য, আওয়ামী লীগের জন্য তেমনই সত্য। এখন দল যখন ক্ষমতায় থাকে, ক্ষমতায় থাকলে যেটা হয়, দলের নজর থেকে উন্নয়নের দিকে, দলের নজর থেকে অন্যভাবে, যার কারণে সাংগঠনিক ভাবে দল কিন্তু গুছানো থাকে না। সংগঠনের সবাই তখন ওই যারা সুবিধাভোগী যে শ্রেণীটা আছে দুই দলেরই, তারা তখন কেউ টেন্ডারবাজি, কেউ চাঁদাবাজি, কেউ দখলদারিত্ব, নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে। যার কারণে বিএনপির 2001 থেকে 2006 তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অপারেশন ক্লিনার চালাতে হয়েছিল, এবং ওই ক্লিনারে তার দলের নেতা কর্মীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা আপনারা সবাই দেখেছেন। তো আওয়ামী লীগের এই দীর্ঘ 15 বছর শাসনভার পরিচালনা করতে গিয়ে, যেমন আওয়ামী লীগের প্রশ্নবিদ্ধ 3টে নির্বাচন, 14, 18, 24, যেগুলো পার্টিসিপেটরি নির্বাচন হয়নি, যেটাকে প্রশ্নবিদ্ধ বলা হচ্ছে। এখন পার্টিসিপেটরি কেন হয়নি, এগুলো লম্বা আলোচনা, এগুলো নিয়ে কথা বলে আসলে এগুলো নিয়ে সবাই কথা বলছে। এখন কথাটা হচ্ছে যে আমরা কেন একে অপরের উপরে বিশ্বাস রাখতে পারছি না, প্রশ্নটা হচ্ছে সেই জায়গাতে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ 1996 থেকে কেন 2001 যখন বিশ্বাস ক্ষমতায় ছিল, রাখতে দাঁড়ান, কেন বিশ্বাস রাখতে পারছে না আপনি একজন আরেকজনের উপর? আমার মনে হয় সবাই কম বেশি আমরা উত্তর মানে কারণটা জানি, কিন্তু সেই কারণ সমাধানের কোথাও কোনো উদ্যোগ নাই, কারণ আমরা কম আপনি বেশি। জি। কারণ সুলতান আপা দেখেন, একটা জিনিস হচ্ছে কি, আমি যার সাথে আমি আজকে ভাইয়ের সাথে কথা বলছি, এটা ইটস টোটালি ডিফারেন্ট প্ল্যাটফর্মে আমরা দুজন রাজনীতি করি, কিন্তু ওনার কথা আমাকে শুনতে হবে, আমার কথা ওনাকে শুনতে হবে, ওনার মতের মূল্য আমাকে দিতে হবে, আমার মতের মূল্য ভাইকে দিতে হবে। আমাদের আদর্শিক পার্থক্য আছে, কিন্তু আমাদের কি দেশের উন্নয়ন, দেশের জনগণ, দেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের ভিতরে কোনো প্রশ্ন থাকা উচিত? বা আমরা কি এইগুলাকে পাশ কাটিয়ে আমরা রাজনীতি করতে পারবো? আমি আমার দলের জন্য, দলের আদর্শের জন্য, দলের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ডেফিনেটলি আমি কাজ করব, কিন্তু আমাদের দুঃখজনক সত্যটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা হয় আপনার সব সময় যে নোংরা রাজনীতিটা হচ্ছে, সেটা হচ্ছে কি জানেন, অপমান অপদস্থ করার রাজনীতিটাকে, কেউ কাউকে স্বীকৃতি না দেওয়ার রাজনীতিটা, যে আমি কত খারাপ কাজ করেছি সেই খারাপ উদাহরণটা এসে আমাকে আরেকজন করেছে, আমি এসে উদাহরণটা টেনে যাচ্ছি। ওই সরকার যে কোনো একটি ভালো কাজ করেছে সেটা আমার বলতে আমার লজ্জা হয়, আমি বলতে পারি না। বিএনপি এই কাজটি করে, যে আওয়ামী লীগ কত খারাপ কাজ করেছে সেটা বলবে, আওয়ামী লীগ যে ভালো কাজ করেছে সেটা বলবে না। আমি একটা জিনিস আজকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি শুড বি দা এক্সাম্পলারি পলিটিক্যাল পার্টি। তাদের কাছ থেকে অন্য রাজনীতি শিখবে এই দুটি বৃহৎ রাজনৈতিক দল। জনগণ তাদেরকে সমর্থন করে এই জন্য যে এখানে রাজনৈতিক চর্চা হবে, গণতান্ত্রিক উৎকর্ষ সাধন হবে, এখানে সত্যিকারের নেতৃত্ব গড়ে উঠবে,
যারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নে তারা কাজ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমরা এখনো আমাদের পিছনে, ওই যে বললেন না যে ভাই, যে এই লুঙ্গির নিচে লুকিয়ে থাকা শিবির আর জামাতরা ঢুকে, তেমনি ওনাদের লুঙ্গির নিচে জামাত বিএনপিরা ঢুকেছিল, আমাদের লুঙ্গির নিচে রয়েছে জামাত বিএনপিরা ঢুকে। তাহলে আমরা কেন জামাত বিএনপির এই চক্র থেকে আওয়ামী লীগ বিএনপি বের হতে পারছি না? কেন আমরা ধর্মভিত্তিক রাজনীতিগুলাকে আমরা বারবার আশকারা দিচ্ছি? জামাত, আওয়ামী লীগ, বিএনপি কেন এক প্ল্যাটফর্মে আসতে পারছে না যে তারা পিওর গণতান্ত্রিক দল হিসেবে কাজ করবে, যেখানে ধর্মভিত্তিক কোনো রাজনীতিকে তারা আশকারা দিবে না? দুটি দলই কেন এই প্ল্যাটফর্মে এক জায়গায় আসতে পারছে না? যদি আওয়ামী লীগ বিএনপি এক জায়গায় ঐক্যবদ্ধ হয় যে আমরা কোনোভাবেই ধর্মভিত্তিক কোনো রাজনীতি করে, ইসলাম ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে, তাদেরকে আমরা কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দেবো না, আওয়ামী লীগ না বিএনপি। আপনি বাংলাদেশে দেখবেন খেলা বন্ধ হয়ে গিয়েছে, বাংলাদেশে এই অপরাজনীতি বন্ধ হয়ে গিয়েছে। যদি আওয়ামী লীগ বিএনপি জাস্ট এক প্ল্যাটফর্মে এসে কথা বলতে পারে যে আমরা ধর্মভিত্তিক রাজনীতিকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দেব না, এবং আমাদের দলও তাদেরকে আমরা কোনো ধরনের জায়গা আমরা দেব না, এবং সেই ক্ষেত্রে জামাত বা অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো কখনো না আওয়ামী লীগ না বিএনপির কারোর লুঙ্গির নিচে আসলে লুকানোর জায়গা পাবে না। এবং আওয়ামী লীগ বিএনপিকে এই প্ল্যাটফর্মে আসতেই হবে, যে তিনটি জায়গাতে তাদের ঐক্যবদ্ধ হতেই হবে যদি বাংলাদেশকে বাঁচাতে হয়। না হলে বাংলাদেশের এই যে বিভাজন শুরু হয়েছে, এই যে হানাহানি শুরু হয়েছে, এটা দিন দিন আরো বাড়বে, কমবে না। জি, হাফিজ আল আসাদ, ধর্মভিত্তিক একটি রাজনীতির বিপক্ষে বিএনপি কি অবস্থান নেবে? বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। সে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ইতিপূর্বে আওয়ামী লীগ যে ধর্ম নিরপেক্ষতার ধোয়া তুলে যে রাজনীতি করেছে, সেখানেও তারা ধর্মভিত্তিক রাজনীতিগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। এবং কওমি জননী হিসেবে তিনি অধিষ্ঠিত হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসার ছাত্রদের ভর্তি প্রক্রিয়াগুলোকে ওপেন করে দিয়েছে। এবং আমরা দেখেছি যে প্রচলিত পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয়, মার্কসের ভিত্তিতে 100 এবং আপনার ইন্টারভিউর ভিত্তিতে ভর্তি পরীক্ষার ভিত্তিতে 100, সেই নম্বরের ভিতরে মাদ্রাসার ছাত্ররা এতই ভালো রেজাল্ট করে আসে যে তারা 100-তে 100ই পেয়ে যায়। অন্যদিকে জেনারেল বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা আসে তাদের নাম্বার অনেক কম। ফলাফলের যে যোগ্যতা এবং ফলাফলের যোগফলে মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে বেশি পরিমাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন অধ্যয়ন করতে পারছে তাদের পরীক্ষা পদ্ধতির কারণে। তাহলে এই প্রক্রিয়াটা কিন্তু শুরু করেছে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি ধর্মভিত্তিক রাজনৈতিক দল সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের সাথেই দীর্ঘদিন যাবৎ সে রাজনীতি করেছে। কমিউনিস্ট পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, জামাত ইসলামের সাথে কয়েক বছর পর্যন্ত আমরা দেখেছি বিএনপির সাথে টানপোড়েনই চলেছে। বিগত 5-7 বছর আপনারা যদি দেখেন, হিসাব নিকাশ করেন, জামাতের সাথে বিএনপির সখ্যতা অতটা ছিল না, মোটামুটি কোনো লেভেল, এবং তাদের আলাদা মিছিল মিটিংও হতো আলাদা, সেখানে বিএনপির সখ্যতা অতটা ছিল না। কিন্তু বিএনপিকে ওই একটা হ্যাশট্যাগ দেওয়া হতো, বিএনপি যে জামাত শিবির রাজাকার। বিএনপিকে যখন, আমাকে যখন একটা লোক রাজাকার বলে, তখন এই জিনিসটা কিন্তু আমরা নিতে পারি। আমাকে রাজাকার বলবার, বিএনপিকে রাজাকার বলবার তো কোনো কারণ। এবং বাংলাদেশে আপনি দেখবেন যদি মুক্তিযোদ্ধাদের পরিসংখ্যান করা হয়, বিএনপিতে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধার অবস্থান, এবং ফ্রন্ট লাইনে যারা মুক্তিযুদ্ধ করেছে এই অংশটা সবচেয়ে বেশি বিএনপিতে। তখন বিএনপির মতো একটা দলকে রাজাকারের মতো একটা খারাপ শব্দ যখন উচ্চারণ করা হতো, তখন এটা সকল মানুষকে, বিশেষ করে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ব্যথিত করত। এবং এই ধরনের মানুষকে যখন তারা এগুলো বলা হয় যে নিপীড়ন করা হতো, তখন মানুষের ভিতরে আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা, একটা রাজনৈতিক দলের প্রতি যে একটা ভালোবাসা, এটা আসলে উবে যেত। অন্যদিকে আমরা এখন বিএনপির কাছে আবেদন করছি যে বেয়াদব যাতে রাজনৈতিক সংস্কৃতিতে তৈরি না হয়। আমরা দেখেছি দীর্ঘ 15 বছরে আওয়ামী লীগের শাসন আমলে গ্রামে গঞ্জে শহরে নগরে বেয়াদবের উৎপত্তি হয়েছে ব্যাপক পরিমাণে। এবং যারা তৃণমূল আওয়ামী লীগ না, যাদের পরিবারও আওয়ামী লীগের ছিল না, এবং যারা আওয়ামী লীগ করতেও না, তারা ভাড়াটিয়া লোক, এবং যে যত বড় বেয়াদব ছিল সে তত বড় নেতা ছিল। এই বেয়াদবদের উৎপত্তি যাতে বিএনপিতে না হয়, আমরা সেই প্রার্থনা এবং সেই ধরনের আবেদন বিএনপির প্রত্যেকটি জায়গাতে করছি। এবং যে বেয়াদব সবচেয়ে বেশি, ওই বেয়াদবকে দল থেকে বহিষ্কার করবার। যদি বিএনপি বেয়াদবদেরকে দল থেকে বহিষ্কার করতে পারে, তাহলে বিএনপি জনগণের দল হিসেবে আত্মপ্রকাশ করবে এবং গণমানুষের দল হিসেবে বহুমুখী মানুষের কাছে
সে সমাদৃত হবে এবং ভোটের মাঠে সে গ্রহণযোগ্য অবস্থায় চলে আসবে। এবং আমার মনে হয় না বিএনপি যদি একটি বিষয়ে আহ, সে উম, আহ, যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, তাহলে কোন ধর্মভিত্তিক দলের কাছে তার যাওয়ার প্রয়োজন হবে না, বরঞ্চ সাধারণ মানুষ তাকে সাদর সম্ভাষণ জানাবে। তানভীর হায়দার, এই কথা তো সত্য যে গত 15 বছরে যে পরিস্থিতি বা যেভাবে করে মাদ্রাসা এগুলোকে উৎসাহিত করা হয়েছে, এখন দুই দলই তো আপনারা দেখলেন আসলে, আওয়ামী লীগ এবং বিএনপি। ধরেন গত এই আওয়ামী লীগ যা করেছে তার তো ফলাফল তারা এখন ভোগ করছে। তাদের দলের ভিতরে লুকায়িত থেকে তারা আজকে দেশে কি একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করলো, রাইট? সো এটার ফলাফল তো আওয়ামী লীগ দেখেছে, বিএনপিও কিন্তু দেখছে। আজকে আওয়ামী লীগের মাইনাস করার পরে এখন কিন্তু তারা বিএনপিকেও মাইনাস করার চেষ্টা করছে, যেটি হাফিজ আল আসাদ বললেন যে ল্যাং মারছে, রাইট? সো দুই দলেরই তো তারা প্রতিপক্ষ, শত্রু। সেই ক্ষেত্রে আহ সেই ক্ষেত্রে এদের এদের মোকাবেলা করার জন্য এদের বাদ দেওয়ার কোনো উপায় আওয়ামী লীগের তরফ থেকে তাদের কি পরিকল্পনা আছে, আদৌ কিছু আছে কিনা? তানভীর হায়দার। আহ, দেখেন, আমাদের 75 পরবর্তী প্রজন্ম আমরা অনেক, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এরপর আমি আপনার জানি না। 75 পরবর্তী শুনে আমি বুঝতে পারছি আপনি যাবেন ডিম আগে না মুরগি আগে ওই বিতর্ক, ওইটাতে যায়েন না। না যে না 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 ধর্মভিত্তিক না না, আমি রাজনীতি যাচ্ছি কারা শুরু করেছে। না না না, আমি ওটা যাচ্ছি না, আমি যাচ্ছি ওকে। না, শুনেন। আমরা যারা 75 পরবর্তী প্রজন্ম, তারা অনেক কিছু দেখিনি বাংলাদেশে, অনেক কিছু শুনিনি, অনেক কিছু বুঝিনি। এটা নানাভাবে বিশ্বাস করতে হয়, আপনার কথা শুনলে আমাকে বিশ্বাস করতে হয়, ওনার কথা শুনলে আমাকে বিশ্বাস করতে হয়। কিন্তু আমাদের সামনে রাজনৈতিক দর্শনটা কি? আমরা কি এখন অতীত নিয়ে পড়ে থাকবো, না বর্তমানে কোনো ভালো রাজনৈতিক দর্শন আমার সামনে প্রেজেন্ট হয়েছে সেটাকে আঁকড়ে ধরে আমরা সামনের দিকে আগাবো? সেটা হচ্ছে মূল প্রশ্ন। আজকে দেখেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতে, সুপ্রিম কোর্ট, আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিই, যে মানে মানুষের শেষ বিচার আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ। সেই বিচার বিভাগে বিএনপির যে নেতা, সিনিয়র নেতা জয়নাল আবেদিন ফারুক, কায়সার খান, কায়সার কামাল এবং হচ্ছে আরো কিছু মানুষের নেতৃত্বে আদালতের ভিতরে এজলাসের পক্ষে মারামারি হচ্ছে। ওনারা, ওনাদের জুনিয়ররা লেলিয়ে দিয়েছেন বিচারপতি খায়রুলকে মামলার হেয়ারিং ইয়ে শোনার। এবং উচ্চ আদালতে এই মবটা কন্টিনিউ হচ্ছে, এবং দেশের বিভিন্ন আদালতে এই মবটা পরিচালিত হচ্ছে, এবং এই মবটার নেতৃত্বে বিএনপি আছে। এখন আমার প্রশ্ন, বিগত 15-16 বছরে ভাই এখানে আছেন, ভাই কি বলতে পারবেন যে বিএনপির কোনো আইনজীবীকে বা সিনিয়র এরকম বড় বড় আইনজীবীকে আওয়ামী লীগ এভাবে যাচ্ছে তাই এভাবে অপমান করেছিল?